রুদ্রর মুখে ঝামা ঘষে জেঠিমণিকে বাড়িতে নিয়ে আসলো ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি বারবার করে জেঠিমাকে বলতে থাকে, তুমি যদি জেঠুমণির বিপদের দিনে পাশে না দাঁড়াও তাহলে কি করে হবে বলো তো জেঠিমা। আমি বারবার বলছি তুমি এখনই চলো। আমাদের জেঠুমণির অবস্থা সত্যি খুব খারাপ, মানুষটা খুব ভেঙে পড়েছে। মানুষটার পাশে যদি এখন তুমি না দাঁড়াও তাহলে কিন্তু হবে না। জেঠিমণি তখন বলে, রুদ্র আমি বলি কি, আমি তোমার বাবাকে একবার দেখে আসি, সেরকম হলে তুমি তো আমার জিনিসপত্রগুলো তোমার বাড়িতেই রেখে দিলাম, তুমি চিন্তা করো না। তখন রুদ্র বলে, ঠিক আছে, তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করব মা, তোমাকে আমি কোনোভাবেই ওই বাড়িতে থাকতে দেব না, তুমি আমার কাছেই থাকবে। ফুলকি তখন বলে, জামাইবাবু অনেক বড় সড়ো গেম খেলছেন আপনি, কিন্তু আপনি কোনোভাবেই জিততে পারবেন না। এবারে আপনার শায়েস্তা আমি করবই করব। এর মধ্যেই সবাই তো চলে যায় জেঠিমণিকে নিয়ে। আর ঠিক তখন লাবু বলে, কি ব্যাপার রুদ্ররূপ সান্যাল, পারলে আটকাতে? আমার মাকে তুমি আটকাতে পারবে না। ফুলকি আর রোহিতের কাছে তুমি হেরে যাবে বারবার করে। তুমি আমার মাকে আটকে রেখে যে নোংরা একটা চক্রান্ত করছো সেটা কোনোভাবেই পার পাবে না। তখনই রুদ্র বলে, ফুলকির খুব বার বেড়েছে, ওকে কি করে শান্ত করতে হয় আমার জানা আছে। আর শোনো লাবু, তুমি কিন্তু বেশি কথা বলো না। লাবু তখন বলে, আমি কোনো বেশি কথা বলছি না রুদ্র, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। এরপর লাবু তো চলে যায়। রিকি তখন বলে, দাদা বৌদি তো তোর কোনো কথাই শুনছে না। আমি ভালো মতন বলছি, এই ফুলকি না বৌদির মাথাটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তখনই রুদ্র বলে, চিন্তা করিস না, এক একজনের হিসাব বাকি আছে তো, সব কিছু মিটিয়ে দেব, শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই লাবু বুঝতে পারে রুদ্রর আসল স্বরূপটা ঠিক কতটা ডেঞ্জারাস। এর মধ্যে চলে গেছে জেঠিমণি বাড়িতে। মাস্টারমশাইয়ের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, মাস্টারমশাই দরজাটা খুলো। এরপর জেঠিমণির কথা শুনে জেঠিমণি এক চান্সেই দরজাটা খুলে দেয় আর বলে, কি ব্যাপার, তুমি তুমি এখানে এসেছো? তুমি তো আমার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলে তাই না? হৈমন্তী তখন বলে, দেখেছো তো শানু, আমি বলেছিলাম না তোমার দাদা কিছুতেই চায় না আমি এই বাড়িতে ফিরে আসি। এর মধ্যে জেঠিমণি বলে, আমি এসেছি আমার বাড়িতে, তোমার এত সমস্যা হচ্ছে কেন? মাস্টারমশাই কি হয়েছে বলো তো তোমার? তুমি এই সপ্তাহে অনেক অনেক ইরেগুলার হয়েছো, তুমি ওষুধগুলো ঠিক মতন খাওনি, এরপর কি তোমাকে শরীর দেবে? তখনই জেঠিমণি কথা শুনে জেঠুমণি বলে, তুমি তো চলে গেছিলে আমাকে ছেড়ে, আমি কি করে থাকবো বলো? আমি যে বড্ড একা হয়ে গেছি জানো হৈমন্তী। রুদ্র যাকে নিজের হাতে করে সমস্ত রাজনীতিটা শেখালাম, সে আজকে আমাকে বলে দিয়ে গেল আমাদের মতন বয়স্ক মানুষদের পার্টির থেকে নাকি পদত্যাগ করা উচিত। আর এসব শোনার পরে জেঠিমণি বলে, দেখো একটা কথা তো ঠিকই যে তোমাদের বয়স হয়েছে, তোমরা যেভাবে পার্টিটাকে গড়ে এসেছো দেখে এসেছো সেই রকমভাবে আর তোমরা কিছুই করে উঠতে পারছো না। তখন জেঠুমণি বলে, কে বলেছে পারছি না, আমরা সবই পারি, কিন্তু রুদ্র যেটা শুরু করলো সেটা ঠিক হলো না। এরপর লাবু বলে মনে মনে, বাবা আর মা যে একসাথে হয়েছে এর জন্য যে আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। রুদ্ররূপ সান্যাল, তুমি এইভাবেই প্রতিটা চক্রান্ত করতে গিয়ে ফুলকি আর রোহিতের কাছে ব্যর্থ হবে। লাবুর কথা মনে মনে ভাবতে থাকে পারমিতার, বলে, লাবুটার সাথে কি হচ্ছে কে জানে, ও তো বাড়িতে একাই রয়েছে। আমরা যেভাবে মাকে নিয়ে আসলাম এই ব্যাপারটাকে অন্য চোখে না দেখে রুদ্রদা। পারমিতা ফুলকিকে বলে, মা আর বাবা এখানে কথা বলুক, আমরা বরং বাইরে দাঁড়াই। এরপর সবাই মিলে জেঠুমণি আর জেঠিমণিকে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। মনে মনে একটা কথাই হৈমন্তী ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, মাস্টারমশাই একদম ভেঙে পড়েছে। এই কদিনে মাস্টারমশাইয়ের শরীরের দিকেও আর তাকানো যাচ্ছে না। জেঠিমণি বলে, শোনো, তুমি নিজেকে শান্ত করো, এই রকমভাবে সবসময় রিয়াক্ট করতে থাকলে কিন্তু হবে না। রুদ্রকে যখন দায়িত্ব দিয়েছো রুদ্রকেই বাকিটা বুঝে নিতে দাও, তুমি এসবের মধ্যে ঢুকো না। জেঠুমণি তখন বলে, ঢুকবো না বললেই কি আর ঢোকা হয় না? তুমি জানো প্রমোদ বাবু তারপরে আরেকজন যারা ছিল তারা সবাই না চুপ করে গেছে। রুদ্রর কথা শুনে কেউই আর কিছু বলে উঠতে পারছে না। পুরো সিস্টেমটা রুদ্র একেবারে চেঞ্জ করে দিয়েছে। জেঠিমণি বারবার জেঠুমণিকে শান্ত করতে থাকে আর বাইরে এসে বলে, বলছিলাম কি শানু, তুমি বলে দাও ফোন করে রুদ্রকে আমার ব্যাগপত্রগুলো যেন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, আমি এখন এই বাড়িতেই থাকবো। আর এটা শোনার পর তো ফুলকিরা ভীষণ খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, একটা উপায় তাহলে পাওয়া গেল। অন্যদিকে জেঠুমণি বলে, হৈমন্তী তুমি সত্যি থাকবে? হৈমন্তী তখন বলে, না থাকার কি হয়েছে মাস্টারমশাই,
তোমার এই বিপদের দিনে যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে আর কি করেই বা হবে। এদিকে সবাই তো অনেক খুশি হয়েছে যে ফাইনালি জেঠিমণি বাড়িতে ফিরে এসেছে। তার মধ্যেই লাবু সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রাখছে। আর ফুলকি তখন বলে, দি ভাই ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখো, আমরা সবাই মিলে আসছি ব্যাগটা নিতে। ফুলকি তখন বলে, স্যার চলুন আমরা গিয়ে ব্যাগপত্রটা নিয়ে আসি, আমার যে তরই সইছে না। তখনই রোহিত বলে, ঠিক আছে চলো আমরা যাচ্ছি। এরপর তমাল, ধানু, ফুলকি আর রোহিত বেরিয়ে পড়েছে। অন্যদিকে রুদ্র তখন বলে, কি ব্যাপার, তুমি মায়ের ব্যাগপত্রগুলো গোছাচ্ছ কেন, কি হয়েছেটা কি? লাবু তখন বলে, হয়েছে তো অনেক কিছুই, আসলে কি বলো তো, যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমার মা আর এই বাড়িতে থাকবে না। আমার মা তার নিজের সংসারে ফিরে গেছে। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছো। তখনই রুদ্র বলে, থাকবে না মানে? মা যে আমাকে বলে গেল মা দেখতে যাচ্ছে মাস্টারমশাইকে, তারপরেই আবার ফিরে আসবে। লাবু তখন বলে, না সেটা তো হবে না, কারণ আমার মা পার্মানেন্টলি ওই বাড়িতে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। ফুলকিরা ব্যাগপত্র নিতে আসছে, তাই আমি ব্যাগটা গুছিয়ে রাখলাম। আর এটা শোনার পর তো রুদ্র আরও বেশি করে রেগে যায়। এরপরে চলে এসেছে ফুলকি, রোহিত, ধানু আর তমাল, আর বলে, দি ভাই দাও 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 ব্যাগটা দাও। আমার যে কি আনন্দ হচ্ছে জানো তো, জেঠিমণিকে এতটা ভালো বুঝিয়েছে, জেঠুমণি এখন ঠিক আছে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। তখনই লাবু বলে, যাক বাবারে বাবা, আমিও নিশ্চিন্ত হলাম। আমারও না খুব চিন্তা হচ্ছিল, যেভাবে মা ছেলে মানুষে শুরু করেছিল, চিন্তা হওয়াটা তো স্বাভাবিক তাই না? এই নাও ফুলকি, এর মধ্যে সমস্ত জামাকাপড় রয়েছে। তখনই রুদ্রকে রোহিত বলে, তাহলে রুদ্র আমরা যাই জেঠিমণির ব্যাগটাকে নিয়ে? রুদ্র তখন বলে, হ্যাঁ যা, তো এতে বলার কি আছে? ফুলকি তখন বলে, জামাইবাবু এই গেমটাতে কিন্তু আপনি হেরে গেছেন, সেটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। রুদ্র তো প্রচণ্ড রেগে যায়, তবুও নিজেকে সামলাতে চেষ্টা করে। রোহিত আর ফুলকিরা বেরিয়ে গেলেই তখনই রুদ্র লাবুকে জানায়, শোনো তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। রুদ্ররূপ সান্যালকে তুমি এখনও চেনো না। আমার যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু ফুলকি দাসের ওপর হাত উঠে যাবে। তুমি ফুলকি দাসকে বারণ করো আর বলে দাও ও যেন আমার সামনে দাঁড়িয়ে এই কাণ্ডগুলো না করে। তখনই লাবু বলে, তুমি কি ভেবেছ ফুলকির গায়ে হাত দিলে আমার ভাই তোমাকে ছেড়ে দেবে? ও একজন বক্সার, ফুলকিও একজন বক্সার। তোমার মতন চুনোপুটিকে শায়েস্তা করা একেবারেই ইজি ওদের কাছে। আর শোনো, ওদের আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো ওদের সামনে। আমি ওদের দিদি, দেখি তুমি কি করে ওদের কাছ পর্যন্ত পৌঁছতে পারো। শোনো রুদ্ররূপ সান্যাল, বারবার তুমি অন্যায় করে পার পেয়ে যাবে, সেটা হবে না, সেটা হতে দেব না। তারপরে বুঝতে পারবে যে ফুলকি, রোহিত, আমি যদি একসাথে থাকি তুমি কিছুই করে উঠতে পারবে না। বলেই লাবু ভেতরে চলে যায়। আর রুদ্র ভাবে, না না, এখন মাথা গরম করা যাবে না, নিজেকে শান্ত করতে হবে।